Hello everyone, I'm Pankaj Roy, a student of University BT and Evening College. My roll number is 31 and today I'll be discussing on the topic of methodology of reading. সো দ্য মেথোডোলজি অব রিডিং বা পঠনের পদ্ধতিসমূহকে আলোচনা করার জন্য বিষয়টিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক শব্দ পরিচিতি পদ্ধতি অর্থাৎ মেথোডোলজি অব ওয়ার্ড রিকগনিশন অ্যান্ড বোধমূলক পদ্ধতি বা মেথোডোলজি অব কম্প্রিহেনশন। তো প্রথমে আমি শব্দ পরিচিতি পদ্ধতি বা মেথোডোলজি অব ওয়ার্ড রিকগনিশন নিয়ে আলোচনা করব। তো শব্দ পরিচিতি বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত আছে, যেমন বর্ণমালা পদ্ধতি বা অ্যালফাবেট মেথড। এটি হলো ভাষা শেখার সবচেয়ে প্রাচীন এবং প্রচলিত একটি কৌশল, যেখানে শিক্ষার্থীদের প্রথমে ভাষার মূল বর্ণ এবং অক্ষরগুলোর সাথে পরিচিত করানো হয়, যেমন অ আ ক খ। প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণ ও ধ্বনি আয়ত্ত করানো হয়। বর্ণগুলো চেনার পর সেগুলোকে যুক্ত করে ছোট ছোট শব্দ তৈরি করা শেখানো হয়, যেমন ক যোগ ল কল। সবশেষে শব্দ ব্যবহার করে পূর্ণাঙ্গ বাক্য তৈরি ও পড়া শেখানো হয়। তারপরে আসছে সাদৃশ্য পদ্ধতি বা অ্যানালজি মেথড। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা জানা সাদৃশ্যমূলক শব্দের মধ্য দিয়ে অজানা শব্দের সঙ্গে পরিচিত হয়, যেমন জল কল চল প্রভৃতি শব্দের সাদৃশ্যে নল বল ফল প্রভৃতি শব্দের সঙ্গে পরিচিত হতে পারে। তারপর দৃশ্য পদ্ধতি বা ভিজুয়াল মেথড। এই পদ্ধতিতে নানা রকমের ছবির সাহায্যে ছাত্রদের শব্দ পরিচিতি শেখানো হয়। ছাত্রদের নানা রকম বস্তু বা প্রাণীর ছবি দেখিয়ে সেগুলির নাম বলতে বলা হয়। শিক্ষার্থীরা কোনো বস্তু বা প্রাণীর নাম উচ্চারণ করতে ভুল করলে শিক্ষক তা সংশোধন করে দেবেন। দেন আসছে প্রথম শব্দকে ইঙ্গিত শব্দ হিসেবে ব্যবহার করে বা স্টেজ অ্যান্ড ফেস মডেলস ফর ডেভেলপমেন্ট অফ রিডিং। যেমন অ দিয়ে শব্দ অচল অধম অপর অনল অমর অভাব। আ দিয়ে শব্দ আমরা আকাশ আপন আসন আবাস প্রভৃতি। এইসব বহু ধ- এইসব বহু ধরনের শব্দ আসতে পারে ও শিক্ষার্থীরা এগুলি উচ্চারণ করতে শিখবে ও অপরিচিত শব্দের অর্থ এবং শেখায় আগ্রহ করবে। তারপর আমি আলোচনা করব অবস্থা ভেদে বিভিন্ন মডেলের ব্যবহার। শিক্ষার্থীদের পঠন প্রক্রিয়াতে অভ্যস্ত করে তোলার ব্যাপারে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম হলো চিত্র দেখানো পর্যায় বা লোগোগ্রাফিক স্টেজ। বিশেষ কিছু চিত্র দেখিয়ে পরিচিত শব্দগুলি চেনাবার চেষ্টা করা, যেমন গাছের ছবি দেখিয়ে বা শিক্ষার্থীদের আমরা গাছ সম্পর্কে বলতে পারি বা গাছকে চেনাতে পারি। দেন বর্ণক্রম পর্যায় বা অ্যালফাবেটিক স্টেজ। এই পর্যায়ে শিক্ষার্থীরা বর্ণমূল বা ধ্বনিমূল শেখে ও উচ্চারণ করতে পারে। অবর্ণটি যেমন লিখতে শেখে তেমনি উচ্চারণও করতে শেখে। তারপর আসছে লিখন রীতি পর্যায় বা অর্থোগ্রাফিক স্টেজ। ধীরে ধীরে বর্ণগুলির সঙ্গে পরিচিত হতে ছোট ছোট শব্দ লিখতে সক্ষম হয় এই স্টেজে তারা। তারপর আমি এরই ফেস তত্ত্ব বা পর্যায় তত্ত্ব নিয়ে একটু বলবো। প্রথম পঠনের ক্রমবিকাশ নির্ণয়ে এরই চারটি পর্যায়ের কথা ভেবেছেন, সেগুলি হলো প্রাক বর্ণমালা পঠন অবস্থা বা বর্ণমালা শেখা বা পড়তে পারার প্রাথমিক পর্যায়। দেন আংশিক বর্ণমালা পঠন অবস্থা বা এই পর্যায়ে শিশুরা অক্ষর থেকে শব্দ শেখে, যেমন আ থেকে আম ক থেকে কলা। তারপর আসছে পূর্ণ বর্ণমালা পঠন অবস্থা, অর্থাৎ যে এই পর্যায়ে শিশুরা বানান করে শব্দ লিখতে ও পড়তে শেখে। তারপর বর্ণমালা ভালোভাবে বা দৃঢ়ভাবে পঠন অবস্থা, এবং এই পর্যায়ে তাদের সম্যক অক্ষর জ্ঞান হয়ে গেছে এবং স্বাধীনভাবে পড়তে শিখেছে এবং বিষয়বস্তু থেকে অর্থ বুঝতেও সক্ষম হয়েছে। এরপর আসছে বোধমূলক পদ্ধতি, অর্থাৎ মেথোডোলজি অফ কম্প্রিহেনশন। এটি রিডিং মেথোডোলজির অন্য আরেকটি মেথোডোলজি। তো কোনো বিষয়বস্তু পড়ে তার সঠিক উপলব্ধি পঠনের মূল কথা। সেই উপলব্ধির পিছনে বহু জিনিস কাজ করে, যেমন তাদের প্রত্যেকটি শব্দের অর্থ ভালোভাবে উপলব্ধি করতে হয়, প্রতিটি বাক্য ও অনুচ্ছেদের মূল বক্তব্য জানতে হয়। যেমন কোনো গল্প পড়লে তার প্লট, গল্পের নায়ক নায়িকা ও অন্যদের চরিত্র বিচার, গল্পে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত হতে পারে এবং নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এ প্রসঙ্গে কোনো রচনার অর্থভিত্তিক উপলব্ধির তিন প্রকার দক্ষতা বা নৈপুণ্যের কথা বলা হয়েছে। সিদ্ধান্ত তৈরির নৈপুণ্য। কোনো রচনা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যাপারে বিশেষ ভূমিকা আছে। সহায়ক সংযুক্তি প্রতিষ্ঠা, ঘটনার কার্যকারণ নির্ণয় ও চরিত্রগুলির প্রাক্ষবিক প্রতিক্রিয়া, এই তিনটির বিশেষ ভূমিকা আছে। কোনো টেক্সটের বিভিন্ন ঘটনা চরিত্র প্রভৃতি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সংশক্তি সিদ্ধান্তের কার্যকারিতা আছে। তারপর আসছে অধিপ্রজ্ঞা। এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া যেটি একেবারে চিন্তা সর্বস্ব, তাই একে বলা হয়েছে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। তরুণ শিক্ষার্থীরা পঠনের ফলে কতটা বিষয়বস্তু উপলব্ধি করেছে তা জানা যায় ওই বিষয়বস্তুর ওপর প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারে।
টেক্সটের গঠন বৈশিষ্ট্য। একটি টেক্সটের বৈশিষ্ট্য হলো কোনো পাঠককে তার বিভিন্ন উপাদান নিয়ে সমৃদ্ধি করা। তার এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যা থেকে পাঠক সরাসরি রপ্ত হয়। বিভিন্ন ধরনের রচনা বা টেক্সটের থেকে পাঠকরা চিন্তার উপাদান সংগ্রহ করে, আর পঠন উপলব্ধির দ্বারা পাঠক রচনার অন্তর্নিহিত ভাব ও তথ্য সংগ্রহের চেষ্টা করে। এই দিক খেয়াল রাখতে হবে। আহ, তারপর পঠন পদ্ধতির বিভিন্ন পর্যায়, ডিফারেন্ট স্টেপস ইন রিডিং মেথোডোলজি। পঠন একটি জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে নিম্নোক্ত পর্যায়গুলি সম্পন্ন হওয়া জরুরি। তো এই পর্যায়গুলি হলো, এই পর্যায়গুলিকে আমরা ৬টি ভাগে ভাগ করতে পারি। প্রথম পর্যায় অর্থাৎ উদ্দেশ্য প্রতিষ্ঠা, বা যে কোনো পঠন আরম্ভের পূর্বে স্থির করে নিতে হবে যে এই পঠনের উদ্দেশ্য কী। জেনে নিতে হবে জানতে চাওয়া হচ্ছে সেটি মোটামুটিভাবে জানলেই হবে না গভীরভাবে জানতে হবে। যদি বিষয়টি পুঙ্খানুপুঙ্খ জানতে হয় তবে তার গতি কিছুটা স্লট বা ধীর হবে। তারপর দ্বিতীয় পর্যায়ে লক্ষ্য নির্ধারণ, অর্থাৎ উদ্দেশ্য নির্ধারণের পর সেই উদ্দেশ্য পূরণ করবার জন্য কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কী ধরনের বিষয়বস্তু হবে তা জেনেই পঠনের কোনো পদ্ধতি প্রয়োজন তা বিচার করতে হবে। তৃতীয় পর্যায়ে সময় নির্ধারণ, অর্থাৎ পাঠনীয় বিষয়ের উপর নির্ভর করে সময়সীমা স্থির করতে হবে। বিষয়টি বোঝার জন্য ভাষা পাঠ প্রয়োজন না পুঙ্খানুপুঙ্খানু পাঠ প্রয়োজন তা বিষয়ের প্রকৃতির উপর নির্ভর করে। তাই বিষয়বস্তুর প্রকৃতি বিচার করে সময়সীমা স্থির করতে হবে। তারপর চতুর্থ পর্যায়ে নিবিড় পাঠ, অর্থাৎ নির্দিষ্ট পাঠ বা জটিল পাঠে পাঠককে যথেষ্ট সক্রিয় হতে হবে, বিষয়টির সঙ্গে সমৃদ্ধ হতে হবে এবং সঠিক অর্থ নির্ণয়ে উদ্যোগী হতে হবে। এইসব ক্ষেত্রে বিষয়টি ধীরে ধীরে বুঝতে হবে, সঙ্গে সঙ্গে মার্জিনে নোট করে রাখতে হবে, মূল ব্যাপারটির গভীরে প্রবেশ করতে হবে, বক্তব্য বিষয়টি আত্মস্থ করতে হবে। পঞ্চম পর্যায়ে ফলাফল বিচার ও পুনর্গঠন, অর্থাৎ এক্ষেত্রে বিষয়বস্তুর ফলাফল মূল্যায়ন করতে হবে। পরিমার্জনের জন্য কিছু থাকলে তাও করা বাঞ্ছনীয়। রচনাটি থেকে কি কি বার্তা পাওয়া গেল, পাঠকের কি লাভ হলো তা জানানো দরকার। যদি তাতে কিছু ভুল তথ্যের অসঙ্গতি থাকে তাও জানানো দরকার। বিষয়টিকে উপলব্ধির জন্য পুরোপুরি চেষ্টা করতে হবে। তারপর সর্বশেষ পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে বা অন্তিম পর্যায়ে তথ্য সংশ্লেষণ। এই পর্যায়ে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে নবলব্ধ অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে হবে। নিজের ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকলে তাও এটির সঙ্গে যুক্ত করতে হবে। নিজেকে ভেবেচিন্তে ঠিক করতে হবে আর কোন কোন প্রশ্ন এই প্রসঙ্গে আসতে পারতো এবং এলে তারও কী বা উত্তর হতো। নতুন উদ্ভাবিত প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য অন্য কোনো তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল কি না এবং কিভাবে পাঠটিকে আরও সমৃদ্ধ করা যেত তা নিয়েও চিন্তাভাবনা করা দরকার। থ্যাংক ইউ।